তুই জেনে শুনে ছেলেটার এত বড় সর্বনাশ করছিস দিদি? আর কি মেয়ে পাওয়া যেত না? শেষ পর্যন্ত এমন একটা মেয়ে যার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন তাকে নিয়ে সংবাদপত্রে, টিভিতে সব জায়গায় একই খবর চলছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তোর মতো এত আধুনিক নয়। ছেলেটার কথাও তো একটু ভাব। বন্ধুদের সামনে ওই মেয়েটিকে নিয়ে দাঁড়াবে কি করে বলতো? এখন হয়তো আবেগে পড়ে বিয়েটা সে করে ফেলছে, কিন্তু সারা জীবন এই আবেগ থাকবে না। একজন ধর্ষিতার সাথে সারা জীবন একই ছাদের তলায়। শেষের কথাটা শেষ হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে গেলেন মহাদেবী। বোনের কথাগুলো কানে বাজছে তখনও মহাদেবীর। ঘড়ির দিকে খেয়াল করলেন, রাত 2টো পেরিয়ে গেছে, অথচ চোখে ঘুম নেই তার। রুমের বাইরে বেরিয়ে চোখ গেল তার ছেলের রুমের দিকে। সৌমের রুমের লাইট জ্বলছে তখনও। এত রাত অব্দি সে জেগে থাকে না তো। রুমের দরজার নক করতে সোম না তাকিয়েই বলল, ভিতরে এসো মা। রুমের ভিতর ঢুকতেই একটু অবাক হলেন মহাদেবী। এত রাতে চুপচাপ ঘরের এক কোণে বসে আছে সোম। এই কদিন ছেলেটার উপর দিয়ে যা ধকল গেল, থানা আদালত করতে করতে সে ক্লান্ত। তবে স্বস্তি এটাই যে অন্যান্য ধর্ষকরা সবাই ধরা পড়েছে। মেয়েটাও এই কদিনে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে। এই ঘটনার পর বিয়ের কথা আর কিছু এগোয়নি। একটু সময় দেওয়া যাক, একটু স্বাভাবিক হোক সবকিছু। কিন্তু এইসবের মধ্যে সোহমের মত বদলে যাবে না তো? নিজের ছেলে অচেনা হয়ে যাবে না তো? সোহমের সাথে এই বিষয়ে আর কোনো কথা বললেন না তিনি। ছেলেকে ঘুমোতে বলে নিজের রুমে চলে গেলেন। অনন্যা গাড়ির আওয়াজ পেয়েই বুঝতে পারল কেউ এসেছে বাড়িতে। তবু এই কদিনের মতো সে আর বাইরে বেরোলো না। মানুষের হাজার হাজার প্রশ্নে সে যেন জর্জরিত। আর কিছু ভালো লাগছে না তার। সোহমের সাথেও কথা বলা কমে গেছে। কিছুক্ষণ পর স্পষ্ট শুনতে পেল সোহমের মায়ের গলার স্বর। মহাদেবী খুব স্পষ্ট আর দৃঢ় কণ্ঠে অনন্যার বাবা বিকাশবাবুকে বললেন, বিয়েটা ওই দিন হবে না। এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই, কিন্তু একটু আলাদাভাবে। অনন্যা কান চাপা দিয়ে দিল। এই কদিনে যা ঘটেছে তাতে যেন সব চোখের জল শুকিয়ে গেছে। এখন আর কান্না আসে না, শুধু কষ্ট হয়। তার মানে সবাই এবার বদলে যাবে। আর এটাও তো ঠিক, কোনো মা নিজের ছেলের সাথে একজন ধর্ষিতার বিয়ে দেবেন কেন? কিন্তু এতে অনন্যার তো কোনো দোষ নেই। পাড়ার কয়েকজন ছেলে আগে থেকেই অনন্যাকে নানাভাবে জ্বালাতন করত। সোহমের সাথে বিয়ের কথা হতে সেটা আরো বেড়ে গেল। একদিন সন্ধ্যের দিকে টিউশন পড়িয়ে ফিরছিল অনন্যা। বিকেল থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে সেভাবে রাস্তায় কেউ বের হয়নি। ফেরার পথে পিছন দিক থেকে কেউ যেন তার মুখ চেপে ধরে। আলো আঁধারিতে মুখগুলো স্পষ্ট চিনতে পেরেছিল অনন্যা। নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টার মধ্যে মাথার পিছনে একটা জোরে ব্যথা অনুভব করলো সে। কেউ যেন পিছন থেকে কিছু একটা মাথায় আঘাত করলো। আর কিছু মনে নেই অনন্যার। চোখ খুলল যখন, তখন সে হসপিটালে। বাবা মায়ের, এমনকি সোহম আর মৌহাদেবীর অসহায় মুখ দেখে বুঝতে পেরেছিল তার সাথে কি কি ঘটেছে। এরপর কেটে গেল কয়েক মাস। শরীরের ক্ষত ধীরে ধীরে সেরে উঠলেও মনের ক্ষত সেরে উঠল না। মা, তুমি জেগে আছো? সোহমের কথায় পিছন ফিরে তাকালেন মৌহাদেবী। সোহম আওয়াজ জিজ্ঞাসা করলো, তুমি অনন্যার বাড়ি গিয়েছিলে আজ? আমাকে তো কিছু বলনি। মৌহাদেবী আবার তাকে কাছে ডেকে বললেন, একটা গল্প শুনবি? সোহম তার মায়ের কথা শুনে অবাক হয়ে বসলো মায়ের কাছেই। তিনি বলা শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে সদ্য বিধবা হয়েছিল। বয়স আর কতই বা হবে, তখন তার হয়তো 27 কি 28। কোলে তখন 2 বছরের একটি বাচ্চা ছেলে। মেয়েটি একটি স্কুলে পড়াতো। একদিন ট্রেন মিস হয়ে যাওয়াতে ফিরতে দেরি হলো। শীতের সন্ধ্যা ছিল সেদিন। অনেক সাহস নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিল। ঠিক সেই সময় কয়েকজন যুবক তার পথ আটকালো। মেয়েটি বুঝতে পারল এই অশনি সংকেত। ছুটতে শুরু করলো, কিন্তু ওদের সাথে পেরে উঠল না। ওরা জোর করে মেয়েটির হাত চেপে ধরল। ঠিক সেই সময় একজন ব্যক্তি দেবদূত হয়ে মেয়েটিকে উদ্ধার করলো। মেয়েটির কোনো ক্ষতি হতে দিল না সে। সোম কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, এটা কার গল্প মা? মহাদেবী বললেন, সেদিন ওই মেয়েটি আমি ছিলাম। আর যিনি আমাকে বাঁচিয়েছিলেন তিনি অনন্যার বাবা বিকাশবাবু। আমি তোর উপর কোনো জোর করছি না। তোর জীবন, তোর সিদ্ধান্ত। তবে অনন্যাকে একটা নতুন জীবন তো দিতেই পারি আমরা। আজ আবার একটা গাড়ি এসে দাঁড়ালো অনন্যার বাড়ির সামনে। অনন্যা চুপ করে নিজের রুমেই বসে আছে। কিছুক্ষণ পর অনন্যার মা এসে অনন্যাকে নিয়ে গেলেন। সামনে বসে আছেন মৌহাদেবী আর সোহম। খানিকক্ষণ নিস্তব্ধতার পর সোহম বলল, আঙ্কেল, বিয়ের ডেটটা একটু এগিয়ে আনা যায় না? কথাটা শুনে অনন্যা চোখ তুলে তাকালো সোহমের দিকে। কতদিন পর যেন সোহমকে দেখছে সে।
সোহম আবার বলা শুরু করলো, আমি কোনো মহান কাজ করছি না, অতীতের কোনো ঋণও শোধ করছি না। তাকে বিয়ে করতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। সোহম একটু অভিমানের সুরে বলল, আপনার মেয়েকে বলুন এই লড়াই তার একার নয়, আমাদের সবার। আমি এই কদিন একটু চুপ ছিলাম, নিজেকে তৈরি করছিলাম যাতে ভবিষ্যতে কেউ অনন্যাকে কোনো কষ্ট দিতে না পারে। বিকাশবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে এলো। মৌহাদেবী অনন্যার পাশে এসে বসলেন, তারপর বললেন, জোর করে শরীর তো ছোঁয়া যায়, কিন্তু আত্মাকে ছোঁয়া যায় না। কে কি বলল তা দেখার সময় নয় এখন। 5 জন খারাপ বললে 10 জন তোমার পাশে থাকবে, এটা মাথায় রেখো। চলো আবার সব নতুন করে শুরু করি। অনন্যা জড়িয়ে ধরল মহুয়াদেবীকে, কাঁদতে কাঁদতে বলল, সমাজে আপনার মতো মানুষ থাকলে প্রতিটা ভাঙা মন আবার নতুন ভোরের স্বপ্ন দেখবে, আবার নতুন করে জীবনের ছন্দ খুঁজে পাবে। নমস্কার। মৌসুমী হাজরা, কলমে।